আজ 27 জুন শনিবার দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। 10ই মহরমে বাবরি মসজিদের প্রধান গেট নির্মাণের কাজ শুরুর ঘোষণা, বার্তা দিলেন হুমায়ুন কবির। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা অধীরের 27 লক্ষ নাম বাদ যাওয়ার অভিযোগ। দিনে 5 বার আজান এবার বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে করা আইন আসছে। এছাড়াও রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। পবিত্র 10ই মহরমের দিনে বাবরি মসজিদের প্রধান প্রবেশ পথ বা মেইন গেট নির্মাণের কাজ শুরু হওয়ার কথা জানালেন হুমায়ুন কবির। এক বিবৃতিতে তিনি জানান, মহান আল্লাহের অশেষ রহমত এবং সাধারণ মানুষের সহযোগিতা, ভালোবাসা ও দোয়ার ফলে এই গুরুত্বপূর্ণ কাজের সূচনা সম্ভব হয়েছে। হুমায়ুন কবির বলেন, পবিত্র 10ই মহরম অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিনে বাবরি মসজিদের প্রধান ফটকের ঢালাইয়ের কাজ শুরু হয়েছে, যা তার কাছে অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয়। তিনি এই নির্মাণ কাজে সহযোগিতা ও সমর্থনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, মসজিদ আল্লাহর ঘর এবং সেই পবিত্র কাজের সঙ্গে মানুষের আন্তরিক অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। নির্মাণ কাজ যাতে সুষ্ঠুভাবে ও দ্রুত সম্পন্ন হয় তার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন। বিবৃতির শেষে হুমায়ুন কবির আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, এই ক্ষুদ্র প্রচেষ্টাকে যেন আল্লাহ কবুল করেন এবং সকলকে দিনের পথে অটল থাকার তৌফিক দান করেন। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা অধীরের 27 লক্ষ নাম বাদ যাওয়ার অভিযোগ। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার অভিযোগ, খামখেয়ালিভাবে প্রায় 27 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতে সাধারণ ভুলের কারণে প্রায় 5 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলে দাবি করেছেন তিনি। অধীরের অভিযোগ, বর্তমানে ট্রাইব্যুনালের কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে। মুর্শিদাবাদে মাত্র 2টি ট্রাইব্যুনাল কাজ করছে এবং দিনে 30 থেকে 50টি আবেদনের নিষ্পত্তি হচ্ছে। এই গতিতে সব মামলা নিষ্পত্তি করতে 4 থেকে 5 বছর সময় লেগে যাবে বলেও দাবি করেছেন তিনি। সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় মুর্শিদাবাদ ও মালদার মতো ক্ষতিগ্রস্ত জেলার ব্লক ভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠন, আরও অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগ এবং ট্রাইব্যুনালের রায়ের কপি দেখার জন্য পোর্টাল তৈরির দাবি জানিয়েছেন অধীর। পাশাপাশি আপিল করা কোনো ভোটার যেন সরকারি ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত না হন সেই দাবিও তুলেছেন তিনি। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় বাংলার প্রায় 90 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এবং ট্রাইব্যুনালে এখন 27 লক্ষ আবেদন ঝুলে রয়েছে। শুভেন্দুর হাত ধরে বাংলার উন্নতি হবে। কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা অনুপম খের। প্রখ্যাত অভিনেতা অনুপম খের কলকাতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছে তিনি শহরের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখে মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন। তার কথাই, মুখ্যমন্ত্রী বাংলায় পরিবর্তন ও অগ্রগতি আনতে চাইছেন, যা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। অনুপম খের জানান, তিনি কলকাতায় একটি নতুন ছবি বানাতে চান, যার নাম রেখেছেন শুরু থেকে শুরু। সেই বিষয়ে আলোচনা করতেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন। পাশাপাশি কলকাতায় একটি অ্যাক্টিং স্কুল গড়ে তোলার ইচ্ছার কথাও জানিয়েছেন অভিনেতা। তিনি স্মরণ করেন, 26 বছর আগে ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি ছবিতে অভিনয় করেছিলেন। বাংলা চলচ্চিত্র, সাহিত্য ও সংস্কৃতি থেকে অনেক কিছু শেখার কথা উল্লেখ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক দা এবং মৃণাল সেনের মতো ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। উল্লেখ্য, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিন উপলক্ষে গোটা রাজ্যে উদযাপন চলছে। এই আবহেই কলকাতায় এসে নতুন সিনেমার পরিকল্পনার কথা জানালেন অনুপম খের। জাহাঙ্গীর খান মামলায় কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের। কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে ঘোরানো আইনসম্মত নয়। ফলতার প্রাক্তন তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে গ্রেপ্তারের পর কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার অভিযোগের মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, কোনো অভিযুক্তকে জনসমক্ষে অপমানজনকভাবে প্রদর্শন করা বা কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া আইন বা মানবাধিকারের পরিপন্থী। জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি হাইকোর্টে আবেদন করে তার বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে তা জানতে চান। পাশাপাশি গ্রেপ্তারের সময় কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে নিয়ে যাওয়ার অভিযোগও আদালতের সামনে তোলা হয়। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, তদন্ত বা গ্রেপ্তারের প্রক্রিয়ায় এমন কোনো পদক্ষেপ করা যাবে না যাতে অভিযুক্তের মানবাধিকার লঙ্ঘিত হয়। রাজ্যের পক্ষের আইনজীবী বলেন, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার বিষয়ে তার কাছে নিশ্চিত তথ্য নেই এবং পুলিশের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বক্তব্য পেশ করা হবে। তিনি আরো জানান, বর্তমান সময় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন ধরনের ছবি বা ভিডিও তৈরি করা সম্ভব। আদালত নির্দেশ দিয়েছে, জাহাঙ্গীর খানের সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যা তার মৌলিক অধিকার বা মানবাধিকারের পরিপন্থী। আগামী 1 জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষও বলেছেন, কাউকে অপমান করা বা কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে প্রদর্শন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দিনে 5 বার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে বড় আইন আনছে ডেনমার্ক।
দিনে 5 বার আজান বন্ধ করতে কঠোর আইনে আনার কথা ভাবছে ডেনমার্ক সরকার। এর আগে রাস্তায় নামাজ পড়া বন্ধ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ড্যানিশ সরকার। এবার মুসলিমদের প্রার্থনার আহ্বান হিসেবে ব্যবহৃত আজানের ওপরও নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা করা হচ্ছে। সূত্রের খবর, ডেনমার্কের কড়া অভিবাসন নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। ডেনমার্কের অভিবাসন মন্ত্রী মর্টেন বোসকভ জানিয়েছেন, কিভাবে দেশে আজানকে পুরোপুরি নিষিদ্ধ করা যায় তা নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে। 2020 এবং 2025 সালেও এই বিষয়ে আলোচনা হয়েছিল, তবে এবার কঠোর আইন আনার বিষয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডারেশনের সরকার ইতিমধ্যেই মুসলিম ও অবৈধ অভিবাসীদের জন্য একাধিক কঠোর আইন প্রয়োগ করেছে। অভিবাসন মন্ত্রীর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে দেশের সমাজ কল্যাণ মন্ত্রীও বলেছেন, ডেনমার্কে আজানের মতো প্রার্থনার কোনো স্থান নেই এবং এর শব্দ যেন কোনো নাগরিকের বাড়িতে না পৌঁছয়। উল্লেখ্য, ডেনমার্কে ইতিমধ্যেই রাস্তায় বা ঘরের বাইরে গিয়ে নামাজ পড়া নিষিদ্ধ। এবার পুরোপুরি আজান বন্ধের বিষয়েও নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে ফারাক বোঝালেন স্বপন দাশগুপ্ত। ভোটের আগে বিজেপি সরকার অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পে 3000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। সেই অনুযায়ী ফর্ম ফিল আপও শুরু হয়েছে এবং টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এই প্রকল্প নিয়ে নানান প্রশ্ন উঠেছে। এদিন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, অন্নপূর্ণা যোজনা কি ভিত্তিতে করা হয়েছে তা নিয়ে আলোচনা চলছে। তিনি জানান, লক্ষ্মীর ভান্ডার ছিল একটি ইউনিভার্সাল স্কিম, যেখানে ধনী গরিব নির্বিশেষে সকলেই সুবিধা পেয়েছেন। অর্থমন্ত্রী বলেন, অন্নপূর্ণা ভান্ডার শুধুমাত্র যাদের প্রয়োজন তাদের জন্য। এটা লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে সবথেকে বড় পার্থক্য। তার দাবি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আয় বা আর্থিক অবস্থার ভিত্তিতে কোনো কার্যকর বাছাই পদ্ধতি ছিল না। ফলে এমন অনেক মানুষও সরকারি অনুদান পেয়েছেন যাদের সেই সহায়তার প্রয়োজন ছিল না। বাজেটের জবাবি ভাষণে তিনি আরো বলেন, সরকারি অর্থ সীমিত, তাই তা সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত জরুরি। নতুন সরকার জনকল্যাণমূলক প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর দিচ্ছে এবং প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে আধুনিক তথ্যভিত্তিক ব্যবস্থা ও প্রশাসনিক যাচাই প্রক্রিয়া আরো শক্তিশালী করা হবে। 21শে জুলাই ধর্মতলাতেই সভা করবে তৃণমূল। জল্পনার অবসান ঘটালেন মমতা। দিন কয়েক ধরে তৃণমূলের বর্তমান পরিস্থিতিতে 21শে জুলাই সভা আদেও হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার উত্তর কলকাতার এক সভায় রেকর্ড করা বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, এই বছরও 21শে জুলাইয়ের সভা ধর্মতলাতেই হবে। মমতা বলেন, আশা করি অনুমতি পাবো প্রতি বছরের মতো। বছরে একটাই অনুষ্ঠান করে তৃণমূল কংগ্রেস। ঝড় জল সামলে অনেক কষ্ট করে আমাদের করতে হবে, কিন্তু 5 জন কর্মী থাকলেও আমাদের সেই মিটিংয়ে থাকবেন। তিনি সকলকে শহীদ তর্পণের দিনে সহযোগিতার আহ্বান জানান। কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, আপনারাই পারবেন রুখে দাঁড়াতে। আজ দরকার আত্মত্যাগ, একত্রিত হয়ে সম্মিলিত শক্তি নিয়ে লড়াই করার। বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে। একই সঙ্গে যারা দল ছেড়ে গিয়েছেন তাদের ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাদের শুভ বুদ্ধি আছে তারা ফিরে আসুন। মনে রাখবেন, যারা গিয়েছেন তারা না ঘরকা না ঘাটকা। অন্যদিকে এবছর 21শে জুলাই কলকাতায় বড় সমাবেশের পরিকল্পনা করেছে কংগ্রেসও। কংগ্রেসের দাবি, শহীদ দিবস তৃণমূল তাদের কাছ থেকে হাইজ্যাক করে নিয়েছিল। সেই কারণেই এবার শহীদ মিনার চত্বরে বড় আকারে শহীদ দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেসের তরফে শীর্ষ নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বৃষ্টিতে জলমগ্ন জগাছা এলাকাবাসীকে দ্রুত সমাধানের আশ্বাস রুদ্রনীল ঘোষের। দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়ার জগাছা এলাকা। নর্দমার নোংরা জল উপচে রাস্তায় উঠে আসায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জল পেরিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ, এমনকি বাড়িতেও ঢুকে পড়ছে জল। এই পরিস্থিতির মধ্যে শুক্রবার সকালে 87 চ্যাংরাজলা এলাকা পরিদর্শনে যান শিবপুরের বিধায়ক তথা হাওড়া পুরসভার পরিচালক কমিটির সদস্য রুদ্রনীল ঘোষ। তার সঙ্গে ছিলেন হাওড়া পুরসভার কমিশনার, ইঞ্জিনিয়ার সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে স্থানীয়দের অভিযোগ শোনেন তিনি এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। স্থানীয়দের অভিযোগ, এলাকা নিচু হওয়ার কারণে সারা বছরই জল জমে থাকে, তবে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। নোংরা জল পেরিয়ে শিশুদের স্কুল ও কোচিং সেন্টারে যেতে হচ্ছে, ফলে নানা ধরনের রোগও দেখা দিচ্ছে। প্রায় 500 পরিবার দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন বলে দাবি করেন বাসিন্দারা। রুদ্রনীল ঘোষ বলেন, তৃণমূল বাম আমলে নিকাশি ব্যবস্থা নিয়ে কোনো কাজ না হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি জানান, নতুন সরকারের 1 মাস হয়েছে এবং যত দ্রুত সম্ভব জল নামানোর ব্যবস্থা করা হবে। দ্বিতীয়বার যেন আসতে না হয়, আসলে আপনাদের জন্য ভালো হবে না।
পূর্বতন তৃণমূল জামানায় বিরোধী বিধায়ক হিসেবে পুলিশের বিরুদ্ধে সরব হতে দেখা গেলেও রাজ্যে রাজনৈতিক পথ পরিবর্তনের পর এবার পর্যটন মন্ত্রী হিসেবে সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখা গেল শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার আশিঘর পুলিশ ফাঁড়িতে গিয়ে তিনি মাফিয়াবাজ খতমের দাবিতে পুলিশকে কড়া হুঁশিয়ারি দেন। শুক্রবার বর্ষার পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় পরিদর্শনে গিয়ে স্থানীয়দের কাছ থেকে তোলাবাজি, গুন্ডামি, জমি ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ শোনেন মন্ত্রী। এরপরে তিনি সোজা আশিঘর পুলিশ ফাঁড়িতে পৌঁছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। শঙ্কর ঘোষ বলেন, এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে দ্রুত নিষ্পত্তি প্রয়োজন এবং তাকে যেন দ্বিতীয়বার এই ফাঁড়িতে আসতে না হয়। তিনি আরও দাবি করেন, বিগত সরকারের আমলের মতো কাজ করলে আর পার পাওয়া যাবে না এবং দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে নতুন সরকারের নীতি জিরো টলারেন্স। এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী জানান, বর্ষার জেরে ডাবগ্রাম এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। তবে ভরা বর্ষায় তড়িঘড়ি রাস্তা তৈরি করলে সরকারি অর্থ অপচয় হবে বলেও মন্তব্য করেন তিনি। বর্ষার দাপট কমলে দুর্গাপুজোর আগেই যুদ্ধকালীন তৎপরতায় রাস্তার কাজ শুরু করার আশ্বাস দেন শঙ্কর ঘোষ। পাশাপাশি আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন এবং ট্রাফিক ব্যবস্থার স্থায়ী সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। কালীচরণ ইস্যুতে ফিরহাদকে নিশানা অগ্নিমিত্রার, যার সই ছিল তাকে কেন ছাড়া হবে? মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে এসআইটির হাতে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী বলেন, কেএমসিতে কি হয়েছে তা আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। এরপর রাতেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ফিরহাদ হাকিমকে নিশানা করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার বক্তব্য, কালীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন শেষ কথা এবং তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে যার সই ছিল এবং যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তাকেও কেন ছাড়া হবে সেই প্রশ্ন ওঠে। তারাতলার গোডাউন বিপর্যয়ে 15 জনের মৃত্যু এবং 18 জন আহত হওয়ার ঘটনায় দুর্নীতি ও সিন্ডিকেটের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এই আবহেই মুখ্যমন্ত্রী দাবি করেন, কলকাতা পুরসভার বহু বিষয় সম্পর্কে কালীচরণ বন্দ্যোপাধ্যায় জানেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য সামনে আসবে। কালীচরণ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম মেয়র থাকাকালীন তার ওএসডি ছিলেন এবং পুরসভায় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবেই পরিচিতি ছিল তার। পুরসভার সূত্রের দাবি, মেয়রের বহু গুরুত্বপূর্ণ কাজ তিনিই সামলাতেন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিন্ন দেওয়ানি বিধি বিলের আগে শান্তির বার্তা হুমায়ুন কবিরের, দেশের আইন মেনে চলুন। আগামী সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিল পেশ হওয়ার কথা। তার আগে সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ডেবরার প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। তিনি সকলকে দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং কোনো ধরনের হিংসা বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আবেদন করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় হুমায়ুন কবির লেখেন, আমি সমস্ত মুসলমানদের অনুরোধ করব, দেশের আইন কঠোরভাবে মেনে চলতে হবে। ইসলামোফোবিয়ার কারণে বিশ্ব জুড়ে মুসলমানদের টার্গেট করা হচ্ছে। অন্য কারোর উস্কানিতে লুঙ্গি বা পায়জামা গুটিয়ে লাফ মেরে রাস্তায় নেমে পড়ার হঠকারিতা থেকে দূরে থাকতে হবে। তিনি আরো বলেন, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে খারাপ মন্তব্য বা উস্কানিমূলক মন্তব্য দেওয়া উচিত নয়। পরিবারের কথা ভেবে এবং সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সকলকে অশান্তি এবং গণ্ডগোল থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে মৌলানা ও মৌলভীদের প্রতিও আবেদন জানিয়ে হুমায়ুন কবির বলেন, হিংসাত্মক ভাষণ বা উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা প্রয়োজন। দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের একে অপরের ধর্মকে মর্যাদা দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, আগামী সোমবার বিধানসভায় বিশেষ অধিবেশনে ডাকা হয়েছে। সেদিনই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হতে পারে বলে সূত্রের খবর। এর আগে উত্তরাখণ্ড ও গুজরাটে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়েছে। এছাড়াও গত মে মাসে অসমেও অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করা হয়েছে। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে ভারত, শুরু হলো অপারেশন আমিস্তাদ। ভয়াবহ ভূমিকম্পের বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালো ভারত। মানবিক সহায়তা এবং চিকিৎসার পরিষেবা পৌঁছে দিতে শুরু করা হয়েছে অপারেশন আমিস্তাদ। আমিস্তাদ একটি স্প্যানিশ শব্দ যার অর্থ বন্ধুত্ব। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভেনেজুয়েলার ভূমিকম্পের মৃতদের সংখ্যা ইতিমধ্যেই 200 ছাড়িয়েছে। সংবাদ সংস্থার রয়টার্সের প্রাথমিক অনুমান, মৃতের সংখ্যা 10,000-এরও বেশি হতে পারে। যদিও এই নিয়ে পৃথক পরিসংখ্যান দিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস। এই ভয়াবহ পরিস্থিতিতে ভেনেজুয়েলাকে সাহায্য করতে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও চিকিৎসক দল পাঠানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী এয়ারফোর্স স্টেশন থেকে 60 প্যারাফিল্ড হাসপাতালের একটি বিশেষ মেডিকেল টিম ইতিমধ্যেই ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই দলে মেডিকেল অফিসার সহ ভারতীয় সেনার মোট 41 জন সদস্য রয়েছেন। বিপর্যস্ত এলাকায় জরুরি পরিষেবা এবং ট্রমা ম্যানেজমেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় মেডিকেল সহায়তা দেওয়ার জন্য প্রায় 6 টন চিকিৎসা সামগ্রী এবং সরঞ্জাম পাঠিয়েছে ভারত। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে অপারেশন আমিস্তাদের মাধ্যমে ফের একবার আন্তর্জাতিক মানবিকতার সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল ভারত।
বৃদ্ধের সামনে টেবিলে পা তুলে বসে মহিলা কনস্টেবল, ভাইরাল ছবি ঘিরে বিতর্ক, সাসপেন্ড পুলিশ কর্মী। অভিযোগ দায়ের করতে থানায় এসেছিলেন এক বৃদ্ধ, কিন্তু তাকে সামনে বসিয়ে টেবিলের ওপর দুপা তুলে বসে থাকার অভিযোগ উঠেছে এক মহিলা কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের দুঙ্গারপুর জেলার বিচ্ছিওয়ারা থানায়। এই ঘটনার একটি ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পুলিশ প্রশাসন। ভাইরাল ছবিতে দেখা যায় থানায় অভিযোগ জানাতে এসে এক বয়স্ক ব্যক্তি অপেক্ষা করছেন। তার সামনেই ডেস্কের ওপর দুপা তুলে বসে রয়েছেন এক মহিলা কনস্টেবল। সমাজ মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী ওই বৃদ্ধকে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয় এবং তার অভিযোগের প্রতিও উদাসীন মনোভাব দেখানো হয় বলে অভিযোগ উঠেছে। থানায় উপস্থিত এক ব্যক্তি এই দৃশ্য ক্যামেরাবন্দি করে সমাজ মাধ্যমে পোস্ট করেন। এরপরেই ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের একাংশ মহিলা কনস্টেবলের আচরণকে অপেশাদার এবং অসম্মানজনক বলে আখ্যা দেন। তবে ভাইরাল হওয়া ছবিটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ঘটনার প্রকাশ্যে আসতেই পদক্ষেপ করে দুঙ্গারপুর পুলিশ। প্রবীণ দামোর নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি ভাইরাল হওয়ার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয় অভিযুক্ত মহিলা কনস্টেবল অবিলম্বে তাকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান পুলিশ প্রশাসন। মাসের শেষে আবারও বাড়ছে বৃষ্টি, লাল সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। রয়েছে বিপদের আশঙ্কাও। পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশের পর থেকেই উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিপাত চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ঘন্টায় 40 থেকে 63 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জুলাইয়ের প্রথম সপ্তাহের শেষ এবং দ্বিতীয় সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আইএমডি। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। 28 জুন এই 3 জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়ে কমলা সতর্কতা জারি রয়েছে। 29 জুন দার্জিলিং ও জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে উপকূলবর্তী জেলা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টির প্রভাব বেশি পড়তে পারে। ভারী বৃষ্টির জেরে জল জমা, ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। 30 জুন বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় লাল ও হলুদ সতর্কতা বজায় থাকবে। তবে জুলাইয়ের শুরুতে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গে এখনও রোদ ঝলমলে আবহাওয়ার সম্ভাবনা নেই। 1 ও 2 জুলাই একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।